হ্যালো গাইজ, রয়্যাল ডগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবিটির মাধ্যমিকের ক্লাস 10-এর যেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের ফার্স্ট মডেলটার আমরা পুরো সলিউশন নিয়ে চলে এসেছি, ফুল সলিউশন। দেখে নাও একটু সবাই। নেক্সট দেখো, এখানে আমাদের প্রথমে যে জিনিসটা বলেছে, এখানে আমাদের প্রথমে যে শর্টের মানে 36 নম্বরের কোশ্চেন আছে সেটা আমি করে দিয়েছি তোমাদেরকে। সেটা একটু দেখে নাও, তোমরা মন দিয়ে সেটাকে একটু দেখে নাও শুধু, ঠিক আছে? দেখে নাও একটু কি বলেছে এখানের পার্টটা। এখানে আমি ফুল সলিউশনটা করে দিয়েছি, তোমরা একটু এটাকে শুধু দেখে নাও। দেখো, এখানে আমরা পুরো এমসিকিউর কোশ্চেনটা অ্যান্সার করে দেওয়া আছে, পুরোটা দেখে নেবে। এবং আরেকটা কথা এখানে বলে দিই তোমাদেরকে, আমাদের কিন্তু ডাব্লিউবিটির যে পিছন দিকে অ্যান্সার থাকে সেখানে কিন্তু ভুল কিছু থাকে। তার জন্য কিন্তু তোমরা ওই অ্যান্সার দেখে করতে যাবে না, নিজের কনসেপচুয়ালি জিনিসগুলোকে সলিউশন করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এমসিকিউর অ্যান্সারগুলো, দেখে নাও। নেক্সট তারপরের পার্টটা দেখো, এখানে হচ্ছে আছে আমাদের ড্যাশ পূরণ, সত্য মিথ্যা আর ম্যাচিংটা করে দেওয়া আছে, এটাকেও দেখে নাও একটু। তারপরে একদম দেখে নাও, তারপরে আমাদের যে তোমার এই এসে কিউ থাকে 6টি করতে বলে, সেইখানের অ্যান্সারগুলো আমাদের করে দেওয়া আছে। এই পার্টটা একটু দেখে নাও। বিভাগ গ থেকে আমরা আলোচনা করা শুরু করব। দেখো, বিভাগ গয়ে ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি বলেছে। দেখো, বিভাগ গয়ে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলা আছে, বলছে উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জীববিজ্ঞানের প্রভাব। আমরা জানি বীজের উপর প্রভাব কি, সুপ্তাবস্থা ভঙ্গন করে। আর পর্বমধ্যের উপর প্রভাব কি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তাহলে এই দুটো। এবং দেখো তার অ্যান্সারটা কিভাবে লিখতে হয় মাধ্যমিকে, এগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি, এগুলো খুব জানতে হবে তোমাদেরকে, কিন্তু আগেই বলে দিচ্ছি কিভাবে লিখলে ভালো নম্বর হয় সেই জিনিসটা দেখে নাও। দেখো কিভাবে লেখা আছে, একটা বীজের ওপর প্রভাব একটা ছবি দিয়ে করে বোঝানো আছে, সেই জিনিসটাকে কীভাবে সুপ্তাবস্থা ভঙ্গন করে। আর একটা বলা আছে দেখো পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির পার্টটাকেও একটা কীভাবে পয়েন্ট করে কীভাবে লেখা আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কোশ্চেনটাই চলে আসবো আমরা। দেখো পিকচার, প্রত্যেকটা পিকচার ওয়াইজ সেগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে। নেক্সট নেক্সট বলছে হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের কি একটি করে প্রভাব লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেখবো হৃৎপিণ্ডের উপর থাইরক্সিনের প্রভাব। যদি বলি, আমরা জানি হৃদস্পন্দনের হারটাকে কি করেছে, বৃদ্ধি করতে সহায়তা করে। আর একটা যদি বলি আমরা রক্তকণিকার উপর, আমরা জানি আরবিসির উপর কি প্রভাব ফেলে, আরবিসিতে মানে আরবিসির ক্রমপরিণতি মানে তার উৎপাদনের একটা বিশেষ ভূমিকা পালন করে কিন্তু। আর একটা কি, রক্তল্পতাকে দূর করে, এটা একটা বলতে পারি আমরা। নেক্সট পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, হাঁচি ও কাশি প্রতিবর্তে দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থ ব্যাখ্যা দাও। তাহলে প্রথমে দেখব হাঁচি আর কাশি। আমরা প্রথমে যদি বলি, তোমরা দেখবে সাপোজ ধুলো ঢুকেছে বা ধুলো 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 বা ধোঁয়া, তুমি কোনো ধুলো বা ধোঁয়া উঠছে এরকম কোনো জায়গায় গিয়েছো, কি করি তখন আমরা প্রশ্বাস নিই, তো মানে বাইরের বায়ুকে ভিতরে ঢোকাই, আমরা দেহের ভিতরে নিই। সে সময় কি হয়, ধুলো ধোঁয়া সব আমাদের নাসিকার মাধ্যমে অ্যালভিওলায়ে যায়। যখন অ্যালভিওলায়ে যায়, সেগুলো অ্যালভিওলায়ের বর্জ্য বস্তু, ওগুলো রাখতে পারে না, ওই জন্য আমরা হাঁচি বা কাশির মাধ্যমে সেটাকে কি করি, আমরা বের করে দিই। কি বললাম, বোঝা গেল? তাহলে এটাকে লেখা আছে, একটু ভালো করে দেখে নেবে এবং তোমরা নোট ডাউন কিন্তু করে নেবে। এটা ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট নেক্সট দেখো, এখানে আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, পরের প্রশ্ন আমাদের কি বলেছে, চোখে কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স এবং উত্তল লেন্সকে ব্যবহার করায়। আমরা জানি যদি মায়োপিয়া হয়, যদি মায়োপিয়ার ক্ষেত্রে লেন্সটাকে কি ব্যবহার করা হয়, অবতল। আর যদি হাইপারমেট্রোপিয়া হয় তাহলে তার জন্য কি ব্যবহার করা হয়, তার জন্য ব্যবহার করা হয় উত্তল লেন্স। এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে এবং এগুলোকে পারলে তোমরা পরীক্ষার সময় ঠিক এইভাবেই নামাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু নম্বর খুব বেশি আসার সম্ভাবনা থাকবে। নেক্সট নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, কোষ বিভাজনে রাইবোজোম, মাইক্রোটিবিউল, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোমের ভূমিকা। দেখো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ভূমিকা বলেছে, যেটা এখানে দেয়া আছে, একটু ভালো করে দেখে নাও এবং তোমরা পারলে এগুলোকে কিন্তু নোট ডাউন করে নাও। দেখো পুরোটাকে একবারে করে দিয়েছি। এইটা দেখো, রাইবোজোমের ভূমিকা, মাইটোকন্ড্রিয়ার ভূমিকা, তারপরে হচ্ছে মাইক্রোটিবিউলের ভূমিকা, সেন্ট্রোজোমের ভূমিকা, এগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে দিবে। কারণ কোষ বিভাজনে যদি এরা না ভূমিকা পালন করে তাহলে কিন্তু একটা কোষ বিভাজন ইনকমপ্লিট অবস্থায় থেকে যাবে। নেক্সট তারপরটা দেখো, তারপরটা যদি দেখতে যাই আমরা কি দেখব, দেখো কি বলেছে, তারপরটাই বলেছে উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। খণ্ডীভবন প্রক্রিয়াটা আমরা জানি স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা একটা হচ্ছে উদ্ভিদ, তাহলে স্পাইরোগাইরার খণ্ডীভবনটা কি, দেখবে স্পাইরোগাইরা চেন আকার থাকে, চেন আকারে।
জলের কোনো আঘাত মানে স্পাইরোগাইরা ঠিক থাকে কেমন অবস্থায় জানো? এরকম অবস্থায় স্পাইরোগাইরা থাকে, এরকম অবস্থায়, এরকম অবস্থায় স্পাইরোগাইরা থাকে। এবার এইখানে এগুলো নিউক্লিয়াসগুলোর পার্টগুলো থাকে। এবার ধরো আঘাতপ্রাপ্ত হলো মাঝ বরাবর, তখন এই দুটো খণ্ডকে ভাগ হয়ে যায়, তখন এই দুটো খণ্ডকে ভাগ হয়ে যায়, দুটো খণ্ডকে এরকম ভাগ হয়ে যাবে, এরকম দুটো খণ্ডকে ভাগ হয়ে যাবে, এরকম দুটো খণ্ডকে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে স্পাইরোগাইরার একটা কি খণ্ডীভবন পদ্ধতি। নেক্সট পরেরটা দেখবো কি বলেছে, দেখো ছবিটা এখানেও করে দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে। নেক্সট এরপর এটা কিন্তু নোট ডাউন করে ভালো করে লিখে নাও, আরও একবার আনছি, নোট ডাউন করে ভালো করে লিখে নাও এটা। এই যে নেক্সট তুলছি, নেক্সট এরপরে দেখো পরেরটা আমাদেরকে কি বলেছে, দেখো পরেরটা বলেছে মানব বিকাশের অন্তিম পরিণতি ও বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি যে কোনো অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লিখতে বলেছে। তাহলে অন্তিম পর্যায়ে মানে আমরা জানি কোন দশা, বার্ধক্য দশায়। বার্ধক্য দশায় কি বলেছে, বার্ধক্য দশা এখানে বলেই দিচ্ছে, দেখো দৃষ্টিশক্তি আর অস্থি সংক্রান্ত। একটা হচ্ছে দৃষ্টিশক্তি, আমরা জানি যে যত বয়স হতে থাকে বিভিন্ন চোখে রোগের সংক্রমণ ঘটে। যেমন একটা বলি, আমরা জানি ক্যাটারেক্ট, ক্যাটারেক্ট কিন্তু একটা ছানি পড়া জিনিসকে বোঝায়, অর্থাৎ চোখের উপরে একটা পাতলা আবরণ পড়বে, যার জন্য কিন্তু কোনো একটা সামনের জিনিস বা দূরের জিনিস সেগুলো কিন্তু স্পষ্ট দেখায় জেনারেলিভাবে। এইবার আমরা বলি যেটা বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু এটা হয়, কম বয়সে কিন্তু এটা হয় না সাধারণত। নেক্সট আরেকটা যদি বলি তোমার অস্থি, আমরা জানি অস্থিতে ব্যথা বা অস্থিতে ব্যথা শুরু হয়, হাড়ের জয়েন্টে বা হাড়ে ব্যথা শুরু হয়। কেন? এই সময় থেকে অস্থির ক্ষয় হওয়া শুরু হয়, কারণ যত বার্ধক্য আসে তত দেখবে আমাদের বিভিন্ন খাওয়া দাওয়া যে পার্টগুলো সেগুলো কমতে থাকে, যার জন্য কি হয় খাওয়ার যে তোমার খনিজ লবণগুলো সেগুলোর পরিমাণ কমতে থাকে। এই জন্য বিভিন্ন ধরনের কি আমাদের হাড়ের ক্ষয়ের সমস্যা বা হাড়ের সমস্যা দেখা দেয় কিন্তু, বা হাড়ের ভঙ্গুরতা। নেক্সট পরেরটা দেখব, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে যে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেল মটর গাছ নির্বাচনের দুটি কারণ, সেটা তো অনেক কারণ ছিল, 7টা আমাদের টোটাল 7 থেকে 8টা কারণ নিয়ে তিনি করেছিলেন। তার মধ্যে একটাই ছিল 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, স্বপরাগযোগিতার পরাগযোগ দুটোই ঘটনা, যে অল্প জায়গার মধ্যে চাষ, বিভিন্ন ধরনের ঘটনাগুলো আছে এখানে লেখা আছে, তোমরা দেখে নিবে, ঠিক আছে। নেক্সট দেখবো, দেখো এবার আমরা বলছে পরের প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম। জিনগত কি বলেছে দেখো, জনগোষ্ঠীতে প্রকাশিত হয়, একটা বর্ণান্ধতা বলতে পারি, একটা হিমোফিলিয়া বলতে পারি। নেক্সট পরেরটা দেখো, হ্যাঁ এখানে তোমরা কিন্তু এটা বলতে পারি যে থ্যালাসেমিয়া বলতে পারো, ওটাও কিন্তু অটোজোমালেই একটা। নেক্সট তারপরে কি বলেছে দেখো, বলছে বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। তাহলে বংশগত সঞ্চারণ, এই যে বংশগত সঞ্চারণ ঘটে তা একটা ক্রসের মাধ্যমে দেখাতে বলেছে। তাহলে বর্ণান্ধতা আমরা জানি যে মাতা, ধরো কারো মাতার দেহে আছে সেটা, তাহলে সেটা একটা ক্রিস ক্রস উত্তরাধিকারের মাধ্যমে কিন্তু বংশগত হয়ে যাবে। সবসময় মনে রাখবে একটা কিসের মাধ্যমে যাবে, একটা ক্রিস ক্রস উত্তরাধিকারীর মাধ্যমে যাবে। মানে এখানে যদি সাপোজ এখানে যদি দিদার হয়ে থাকে দিদা, তাহলে এখানে বাবার আসবে, আর এখানে কার আসবে, এখানে কিন্তু বোনের আসবে। এইভাবে কিন্তু এটা সম্পর্কিত, মানে F1 এরা F2 এরা F3, তাহলে F1 যদি কোনোখানে ফিমেলের দেখায় তাহলে এইখানে কার দেখাবে, মেল, আবার তারপরটা কার দেখাবে, ফিমেলের, ফিমেল মেল ফিমেল, জেনারেশন আফটার জেনারেশন এইভাবে কিন্তু থ্রো হতে থাকে। নেক্সট তোমরা এটাকে করে নিবে। নেক্সট এরপরে দেখবো আমরা, দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলোকে রেখচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, এটা তোমাদের বইও আছে, এখানেও করে দেওয়া আছে, তোমরা এটা কিন্তু একটু নোট ডাউন করে নাও। দেখো পরপর লিখে নাও তোমরা, আমি স্ক্রল করে আছে, ভিডিওটা পজ করে তোমরা লিখে নিবে, ঠিক আছে। নেক্সট দেখো টোটাল 13 থেকে 14খানা স্টেপে এটাকে দেখানো আছে। দেখো এই যে এইখানে আমাদের যে বিবর্তন, সেই বিবর্তন অবধি দেখানো আছে। তাহলে তারপরে প্রশ্নটা কি বলেছে একটু দেখে নিই আমরা। দেখো বলছে কি, গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশ করে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে আমরা এটাকে যদি আমরা প্রথমেই বলতে যাই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দিয়ে করে বোঝানো আছে। দেখো
পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের প্যারাজিয়াম। ভালো করে দেখো, এরা কিন্তু সবাই ওড়ার কাজ করে, কিন্তু গঠনগতভাবে আলাদা। ওড়ার কাজ করার জন্য এরা কীগতভাবে একই, কার্যগতভাবে একই, কিন্তু যেহেতু এরা গঠনগত আলাদা, পাখির ডানা আর বাদুড়ের ডানা এরা একই রকম গঠন, কিন্তু পতঙ্গের ডানা আলাদা রকম। এরা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার হচ্ছে সাধারণত এদের যে গঠনটা হয় সেই গঠনটার বহিকঙ্কালটার রূপান্তর, পাখির ডানার কিন্তু পাখির বহিকঙ্কাল দেখতে পাওয়া যায়, কিন্তু এদের বহিকঙ্কাল, আর এদের ডানাটা সাধারণত কাইটিন নির্মিত, যার জন্য কিন্তু তোমার বাদুড়ের সাথে আর পাখির সাথে ম্যাচ খায় না, তার জন্য গঠনগত আলাদা। গঠনগত তার মানে ভিন্ন হলো, কি বললাম, গঠনগত ভিন্ন হলো, কিন্তু কার্যগত আমাদের কি হয়ে গেল, কার্যগত আমাদের একই হয়ে গেল। তাহলে গঠনগত ভিন্ন হলো, কার্যগত একই হলো, তার মানে কি, তার মানে এরা কার উদাহরণ হলো, সমবৃত্তীয়র। এরপর যেটা আছে দেখো, আর বলেছে বিবর্তনের ধরন নির্দেশ করে। বিবর্তনের ধরন বলতে দেখো আমরা জানি যে একটা, দেখো এটা কিভাবে ব্যাখ্যাটা আমরা করে দিয়েছি, দেখো যেটি উপরোক্ত আমাদের উদাহরণটা থেকে আমরা বলতে পারি যে উৎপত্তিগতভাবে আলাদা জীবগুলি একই পরিবেশে থাকার জন্য কি হচ্ছে, তারা একই কাজ করছে বা একই কাজ সম্পূর্ণ করছে, এই জন্য তারা কার্যকরদের মিল দেখা যায়। মানে এরা কি ছিল, এরা সবাই আলাদা আলাদা পরিবেশের, বোঝার চেষ্টা করে এরা আলাদা পরিবেশের, কিন্তু কাজটা করার জন্য একই পরিবেশে চলে এসেছে। যার জন্য কি আমরা জানি যে বাইরে থেকে যদি একখানে ঢুকছে তখন সেটাকে আমরা কি বলি, বাইরে থেকে যখন একখানে ঢুকে যাচ্ছে, দেখো সবাই বাইরে থেকে ঢুকছে, তো মানে একই পরিবেশে চলে এসেছে, তাই এটাকে কোন বিবর্তনের মধ্যে ফেলবো, অভিসারী। এটাকে কোন বিবর্তনের মধ্যে ফেলবো আমরা, অভিসারী, এটা মাথায় রাখবে কিন্তু। নেক্সট দেখো, শিম্পাঞ্জির উই পোকা শিকার। শিম্পাঞ্জির উই পোকা শিকার, তার পরের কোশ্চেনটা আছে দেখো, খাবার মানে কিভাবে উই পোকাকে শিকার করে। আমরা জানি সেই উই ডিবির মধ্যে ডাল ঢুকিয়ে তারা কি করে, উই পোকাগুলোকে বের করে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। লিখে নেবে, এটা লিখে দেওয়া আছে। নেক্সট নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন জানি আমরা অ্যামোনিয়াকে ভেঙে করে নাইট্রাইট আর নাইট্রেটে পরিণত করা, এবং যারা করে তাদেরকে আমরা কি বলি, নাইট্রো ভেক্টর করা আছে দেখবে। এবং এখানে একটা ঘটনা বলে দিচ্ছে দেখো, যে নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন যদি না ঘটে নাইট্রোজেন চক্র, তাহলে কি কি বিঘ্নিত হবে। তার মানে কি আমরা বলতে পারি যে নাইট্রিফিকেশন মানে কি করে, নাইট্রিফিকেশন মানে অ্যামোনিয়াকে ভেঙে করে নাইট্রাইট আর নাইট্রেট তৈরি করে। সেমভাবে যদি একটু দেখতে যাও, দেখো না, সেমভাবে ডিনাইট্রিফিকেশনে কি হয়, এই যে নাইট্রাইট থেকে নাইট্রেট থেকে কি হয়, বাতাসে N2 মুক্ত হয়, এটা ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে। এইটা নাইট্রিফিকেশন আর এটা ডিনাইট্রিফিকেশন। যদি এই ঘটনাগুলো বলছে না ঘটে, নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন, তাহলে কি হবে, বাতাসের যে নাইট্রোজেনটা মুক্ত হতে পারবে না, তার মানে আস্তে আস্তে পরিবেশে N2 যে ভারসাম্য সেটা কি হবে, বিঘ্নিত হবে। নেক্সট লিখে নেবে এটা। নেক্সট দেখো বলছে ক্রমবর্ধমান জনসংখ্যা বাস্তুতন্ত্র। প্রথমে যেটা বলছে ক্রমবর্ধমান জনসংখ্যার যে বাস্তুতন্ত্র বলছে, বাস্তুতন্ত্র ক্ষয়ের কারণ, মানে জনসংখ্যা বাড়লে বাস্তুতন্ত্র কেন নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিক, বাসস্থান বাড়ছে, খাদ্যের জন্য চাহিদা বাড়ছে এবং অর্থনৈতিকের জন্য চাহিদা বাড়ছে, এই জন্য কী হচ্ছে, আস্তে আস্তে জঙ্গল কেটে করে সেখানে কলকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রি এগুলো কী হচ্ছে, গড়া হচ্ছে, তার জন্য মানুষের রাস্তাঘাট বাড়িঘর নির্ণয়ের জন্য। এছাড়া আরও কি বলতে পারি, এছাড়া আরও একটা আছে যে মানুষ কি করছে, আস্তে আস্তে তার মানে পরোক্ষভাবে আস্তে আস্তে কি হচ্ছে, তোমার অন্য বনভূমি ছাড়া তারা কি হচ্ছে আর্টিফিশিয়ালভাবে সব কিছু গড়ে তোলার চেষ্টা করছে, যার জন্য কি হচ্ছে ন্যাচারাল পার্টগুলোকে কি করছে, কেটে করে ধ্বংস করে দিচ্ছে। মানে আমরা এতটাই আর্টিফিশিয়াল হতে যাচ্ছি যে ন্যাচারাল পার্টগুলোকে ধ্বংস করে আমরা আর্টিফিশিয়াল পার্টগুলোকে নিয়ে নিচ্ছে। এই জন্য কিন্তু বাস্তুতন্ত্র আমাদের একটা বিশাল বিঘ্নিত হচ্ছে। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে বিদ্যালয় কি কি ভূমিকা নিতে পারে। দেখো বিদ্যালয় কি কি ভূমিকা নিতে পারে বোঝার চেষ্টা করো। বলছে একটা স্থানীয় বাস্তুতন্ত্র আছে বা একটা জীববৈচিত্র্য আছে, সেগুলো নষ্ট হয়ে আছে, তার জন্য বিদ্যালয় কিভাবে ভূমিকা পালন করতে পারে। একটা হতে পারে যে সেই স্থানীয় এলাকাটায় বিদ্যালয়ে সবাইকে র্যালির মাধ্যমে বের করে সেই সব জীবগুলো সম্পর্কে আত্মসচেতনতা করা, তাদের সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া। এছাড়া কি আরও হতে পারে যে ওই স্থানীয় প্রজাতিগুলোকে, যারা স্থানীয় লোকগুলো যারা ধরে রেখেছে বা যারা হচ্ছে কনজারভার করে আছে, তাদের উপর সরকারের মাধ্যমে করা পদক্ষেপ নেওয়ানো, সেটা হতে পারে। আবার হতে পারে একটা জিনিস, দেখো এখানে আমাদের বলেও দেওয়া আছে, যেসব বিপন্ন উদ্ভিদ বা প্রাণীগুলো তোমার আটকে রয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেয়, মানে উদ্ভিদ প্রাণীগুলোকে তারা যে আটকে রেখেছে, উদ্ভিদগুলোকে অন্য জায়গায় যেন তোমার একটা জঙ্গলে যেন লাগিয়ে আসে বা প্রাণীগুলোকে যেন ছেড়ে আসে, ফলে কি হচ্ছে তারা একটা প্রাকৃতিক পরিবেশে কি হয়, মানে প্রাকৃতিক পরিবেশে থাকলে বংশবিস্তারে
সুবিধা হয় তাদের। এই জন্য কিন্তু বিদ্যালয় কিন্তু এইগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে। মানে আলটিমেট সবগুলোর মানে হচ্ছে কি লোককে বোঝানো যাতে সেই জিনিসটাকে নষ্ট না করে। নেক্সট, এবার কি ঘন ঘন ট্রপিক্যাল সাইক্লোনের জন্য সুন্দরবনে কি কি সমস্যা? একটা হতে পারে দ্বীপ নিমজ্জন, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তার জন্য কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন বাড়ার জন্য হচ্ছে দ্বীপ নিমজ্জন হচ্ছে। দ্বীপ নিমজ্জনের জন্য কিন্তু আস্তে আস্তে জলতলের উচ্চতা বাড়ছে, যার জন্য দ্বীপগুলো কিন্তু সুন্দরবনে আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছে। এটা হতে পারে একটা জলের উষ্ণতা, মানে আমাদের পরিবেশের উষ্ণতা বাড়ার জন্য। আরেকটা হতে পারে জীববৈচিত্র্য ধ্বংস। দেখো যখন ট্রপিক্যাল সাইক্লোন হয় তখন সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে দেখবে ওইখানে যে আশেপাশের যে ল্যাটারাল যে জঙ্গল যেগুলো থাকে সেগুলো কিন্তু কি ডুবে যায় পুরো, আর সেখানে যত জীব থাকে সে সময় কিন্তু মারা যায় ট্রপিক্যাল সাইক্লোনগুলোর জন্যই। নেক্সট, এটার জন্য হচ্ছে তার কী হচ্ছে? জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। নেক্সট, এরপরে আমরা দেখবো লং কোশ্চেন চলে আসবো। দেখো আমাদের ছবিটা দেওয়া আছে ফার্স্টে, ছবিটা চেয়েছিল প্রতিবর্তক ক্রিয়া, সেই একটা ফিগার আমাদের করে দেওয়া আছে, দেখে নাও এবং পারলে তোমরা এটা একটু এঁকে নাও। এঁকে করে এটা কিন্তু তোমরা পজ করে এঁকে নাও, এবং এটা কিন্তু এই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এখানে আরেকটা আছে ছবি আমাদের, কি আছে ছবিটা দেখে নাও। দেখো উদ্ভিদ কোষের অ্যানাফেজ, উদ্ভিদ কোষের অ্যানাফেজের পিকচারটা দেখে নাও, দেখে করে কিন্তু এটা এঁকে নেবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, উদ্ভিদের সাথে আমরা প্রাণীরটাও দিয়ে দিচ্ছি অ্যানাফেজেরটা। তোমরা হ্যাঁ আরেকটা এখানে কথা বলে দিই, যখন তোমাদেরকে বলবে শুধু অ্যানাফেজ তখন উদ্ভিদেরও দিতে হবে, প্রাণীরও দিতে হবে। যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, না হলে কিন্তু এগুলো তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখবো এরপর আমরা, দেখো 4 থেকে 2-এর প্রশ্ন, কোষ বিভাজনের 3টি তাৎপর্য বলেছে। কি কি দেওয়া আছে একটু দেখে নিই আমরা। একটা বৃদ্ধি, স্বাভাবিক দেহের বৃদ্ধির জন্য যত বেশি কোষ সংখ্যা বাড়বে তত বৃদ্ধি বাড়বে। ক্ষয়পূরণ, কোনো জায়গা কেটে গেল, কোনো জায়গা ধ্বংস হলো, সেই জায়গায় নতুনভাবে কোষ উৎপত্তি হলে সেই জায়গাটা কী হবে? ক্ষয়পূরণ হবে। আবার কি বলতে পারি? প্রজনন, প্রজননের জন্যও কিন্তু আমাদের কোষ বিভাজন হয়, কোষ বিভাজন কিন্তু গুরুত্বপূর্ণ প্রজননের জন্য। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের সংগঠনস্থল, এটা মনে রাখবে। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা করবে, প্রাণী কোষের ক্ষেত্রে আলাদা করবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে করলে আমরা জানি রেণুস্থলিতে পরাগরেণু উৎপাদনের সময় মিওসিস ঘটে, আর আমাদের প্রাণী দেহে কিন্তু শুক্রাশয় ডিম্বাশয় থেকে যখন শুক্রাণুডিম্বাণু উৎপন্ন হয় সেই সময় কিন্তু আমাদের কি ঘটে? সেই সময় আমাদের মিওসিস ঘটে। নেক্সট, এবার দেখে নেব পরের প্রশ্ন কি বলেছে দেখো, 4-2-এর পরের প্রশ্নটা কি বলেছে। দেখো এখানে পরের প্রশ্নটা আমাদের বলা আছে মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। আমরা জানি মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটা, মাইক্রোপ্রপাগেশন কাকে বলে? বলছে কোনো কলা, কোনো কুশ, কোনো তোমার পরাগরেণু, এগুলোকে কালচার মাধ্যমে রেখে যদি তার বংশ বিস্তার মানে তাকে বৃদ্ধি ঘটানো হয় তখন সেটাকে আমরা কি বলবো? অনুবিস্তারণ। কালচার মানে পুষ্টি মাধ্যমে রেখে করে। সেখানে আমরা জানি প্রথমে এক্সপ্লেন্ট থেকে কি ক্যালাস থেকে কি এমব্রয়েড থেকে কি প্ল্যান্টলেট। এবার প্ল্যান্টলেটটাকে যখন আমরা বাইরে বসাবো তখন একটা ছোট চারা গাছ, মানে এখানে লিখে দিবে এই প্ল্যান্টলেটটাই পরবর্তীকালে কি তৈরি করবে? চারা গাছ। যেভাবে লেখা আছে চেষ্টা করবে ওইভাবে লেখা, তাহলে কিন্তু নম্বর খুব ভালো আসার সম্ভাবনা আছে। নেক্সট দেখে নাও, এই যে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটাও কিন্তু আঁকার চেষ্টা করবে। নেক্সট দেখো অযৌন জনন যৌন জননের পার্থক্য। দেখো অযৌন জনন যৌন জননের পার্থক্যে আমাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছে। বলছে জনিত জীবের সংখ্যা, কোষ বিভাজন, ভেদ বা প্রকরণ। মনে রাখবে তোমাদের যদি এরকম পয়েন্ট দেওয়া থাকে পয়েন্টের বাইরে লিখলে কিন্তু কোনো নম্বর পাবে না, ওই জন্য পয়েন্টগুলোকেই তোমাদের ব্যাখ্যা করতে হবে। নেক্সট দেখো 3টা পয়েন্টকে ব্যাখ্যা করা আছে, তোমরা একটা নোট ডাউন করে নেবে। এটা এগুলো জানো, এগুলো আমার বলার কিছু নেই। আর মেন্ডেলের সাফল্য লাভে 3টি কারণ বলেছে। একটা হচ্ছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জন্য, একটা হচ্ছে দক্ষতা, তিনি একজন বিশেষ গণিতজ্ঞ ছিলেন, আর একটা হচ্ছে দ্রুত উৎপাদনশীলতা। মনে রাখবে আরও একটা, তিনি হচ্ছে রেসিপ্রোকাল ক্রস ঘটিয়েছিলেন। মানে একবার যে গাছটাকে পিতা হিসেবে আরেকটা গাছকে মাথা হিসেবে ব্যবহার করেছিল, দ্বিতীয়বারে যখন করে উল্টো করেছিল, যেটাকে পিতা হিসেবে ব্যবহার করেছিল সেটাকে মাথা হিসেবে ব্যবহার করলো পরে, আর মাথাটাকে পিতা হিসেবে ব্যবহার করলো, এটাকে রেসিপ্রোকাল ক্রস বলা হয়। মনে রাখবে এটার জন্য কিন্তু সাফল্য তিনি পেয়েছিলেন। এবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, উপযুক্ত উদাহরণ দিয়ে ফিনোটাইপ আর জিনোটাইপ সম্পর্কটা বুঝিয়ে দাও। দেখো 4-3-এর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা বলছে ফিনোটাইপ আর জিনোটাইপ সম্পর্কটা বুঝিয়ে দাও। আগেই বলি যে আমরা ফিনোটাইপ মানে জানি বাহ্যিক প্রকাশক বৈশিষ্ট্য, জিনোটাইপ মানে জানি আমরা অভ্যন্তরীণ প্রকাশক বৈশিষ্ট্য, জিনের বিন্যাসের গঠনটাকে। এবার এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলতে যাই, দেখো এখানে বলা আছে খুব ভালো করে। আমরা প্রথমে আগে একটা বলে দিই, একটা উদাহরণের মাধ্যমে যদি এটাকে বলতে যাই যে ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে সম্পর্কটা লক্ষ্য করো। সাপোজ বলছি আমি, ধরো আমাদের কালো চুলের রং, আমরা বলছি চুলের রং কালো, তার মানে এটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি একটা বাহ্যিক প্রকাশক বৈশিষ্ট্য, কিন্তু এই কালোটার জন্য কোনো না কোনো তো জিন কাজ করেছে।
মেলানিন আমরা আমরা কি জানি আমাদের মেলানিনের জন্য, এবার মেলানিনটা উৎপন্ন করে কোনো না কোনো জিন, তার মানে ওই জিনটা যদি না থাকতো ওই ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পেতাম না। তার জন্যই দেখবে যারা ঠান্ডা বা মেরু এলাকায় থাকে, ধরো সাপোজ আমেরিকাবাসী, তাদের চুলের রং কি ব্রাউন, তাহলে ব্রাউন হওয়ার কারণে কি তাদের মেলানিনের রঞ্জকটা থাকে না, মেলানিনের রঞ্জকটা থাকে না মানে মেলানিনের জিনটাও থাকে না। তার মানে কি তাদের ক্ষেত্রে জিনোটাইপিকটা কাজ না জিনটা কাজ মানে জিনগত বৈশিষ্ট্যটা কাজ না করার জন্য ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা প্রকাশ হচ্ছে না। এই জন্য আমরা বলতে পারি যে জিনোটাইপিক বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে ফিনোটাইপিক বৈশিষ্ট্য কিন্তু কখনো প্রকাশ পাবে না। এই জন্য কিন্তু জিনোটাইপ আর ফিনোটাইপ দুটাই কিন্তু পরস্পর কি দুটোই হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। এখানে ব্যাখ্যা একটা করে দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট 4-3 অর্থটা দেখো কি বলেছে। 4-3 অর্থটা বলেছে দেখো, বলছে হিমোফিলিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশ পাবে, এক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং। দেখো কী কী লক্ষণ প্রকাশ পাবে আমরা এখানে ভালো করে দিয়েছি। একটা রক্তদঞ্চন ব্যাহত মানে রক্তক্ষরণ ঘটবে। আর কি হতে পারে, আরও হতে পারে যে বিভিন্ন সারবৃত্তীয় ভৌত অবস্থা বা রক্তচাপ এগুলো হচ্ছে কীভাবে কমে যাবে। এছাড়া কি, এছাড়া হচ্ছে রক্তনালীতে ক্ষত সৃষ্টি হবে, জমাট বাঁধবে রক্ত, এই জিনিসগুলো হতে পারে। এছাড়া কি আরও বলতে পারে দাঁতের চিকিৎসা বা শল্য চিকিৎসা, টিকাকীকরণ, রক্তক্ষরণ এবং মল থুতু এগুলো হচ্ছে সাধারণত অকারণে রক্ত দেখা যাবে, মানে মলে মূত্রে নাকে অকারণে মানে যে কোনো কারণে রক্ত বেরিয়ে যেতে পারে। এরকম দেখো অনেকগুলো পয়েন্ট করা আছে, তোমরা একটু দেখে নেবে এগুলো। আমি ভিডিওটাকে বাড়াচ্ছি না, জেনেটিক কাউন্সিলিংয়ের পার্টটা দেখে নাও। জেনেটিক কাউন্সিলিংয়ের পার্টটা হচ্ছে তো সেটাকে আমরা কীভাবে মানে তোমার নিরাময় করব। প্রথমে বলবো সবার আগে হচ্ছে কি পরামর্শ গ্রহণ করতে হবে, কোনো একটা ভালো ব্যক্তির কাছ থেকে পরামর্শ বা ডক্টরের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। তাদের জিনগত রোগের ইতিহাস জানতে হবে। নেক্সট আবার কি, আবার একটা রক্তের নমুনা সংগ্রহ করে তার বিশ্লেষণের মাধ্যমে জিনগত রোগের বাহক কিনা সেটাকে জানতে হবে। আবার কি জানা দরকার, জিনগত রোগের বাহক হলে তাকে কিন্তু জীবনসঙ্গীর জিনগত অবস্থান নির্ণয় করাতে হবে। নেক্সট এছাড়া কি, এছাড়া হচ্ছে ব্যক্তির জিনগত অবস্থার তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে তাদের সন্তানদের মধ্যে কিন্তু জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় করতে হবে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। নেক্সট চারের প্রশ্নটা দেখো, লেমার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্য বিষয়। আমরা জানি দুটো বলেছি, একটা অঙ্গের ব্যবহার অপব্যবহার, অর্জিত গুণের বংশানুসরণ। বলে দিই, লেমার্ক বলেছে যে যে অঙ্গটা আমরা যত বেশি ব্যবহার করব সেটা সচল হবে, যেটা ব্যবহার করবো না সেটা লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ তারপরে জেনারেশনে ওটা যাবে না। তার জন্য বলছে যেটা রইবে, যে বৈশিষ্ট্যটা রইবে সেটা কিন্তু অর্জিত গুণের বংশানুসরণ, মানে পরের জেনারেশনে ওটা কিন্তু সঞ্চার হবে। দেখবে এটা লেখা আছে, তোমরা লিখে নেবে, কিন্তু উদাহরণ দিয়ে ভালো করে লেখা আছে, এইভাবেই কিন্তু লেখার চেষ্টা করবে তোমরা। নেক্সট এরপর দেখো অভিব্যক্তিতে পরিবর্তন, কার পরিবর্তন, ঘোড়ার পরিবর্তন। একটা জানি দেহের আকার আয়তনের পরিবর্তন, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন, আঙ্গুলের একটা সংখ্যার হ্রাস, আর একটা আমরা বলতে পারি পায়ের 3 নম্বর আঙুলটা কিসে পরিণত হয়েছে, খুরে পরিণত হয়েছে, আর দাঁতটা হচ্ছে ক্রাউনের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। নেক্সট পরেরটাই আমরা পড়বো। দেখো পরেরটা কি বলেছে, দেখো চারের অর্থটা দেখো বলেছে আমাদের কোনো এক জীবের প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হওয়ার মাপকাঠি কী কী। বলছে প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হওয়ার মাপকাঠি কী কী, মানে জানতে চেয়েছে কোশ্চেনটায় যে কিভাবে প্রাকৃতিক নির্বাচনটা হবে। আমরা জানি জ্যামিতিক হারে বংশবিস্তারের জন্য কিন্তু প্রাকৃতিক নির্বাচন ঘটাতে হবে, বাসস্থানের জন্য কিন্তু প্রাকৃতিক নির্বাচন ঘটাতে হবে। শুধু সেটা নয়, আমরা দেখব ওখানে ডারউইনের কিছু মানে মতবাদে পড়েছিলাম, অন্তঃসংগ্রাম, আন্তঃসংগ্রাম, পরিবেশের সংগ্রাম, এই সবগুলোই হচ্ছে এর মাপকাঠি। ওই জন্য দেখবে একটা ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যাটা তোমরা কিন্তু একটু লিখে নেবে, ঠিক আছে, লিখে নাও ব্যাখ্যাটা কিন্তু লিখে নেবে পজ করে ভিডিওটা, ঠিক আছে। নেক্সট এরপরে দেখবো আমরা, দেখো এরপরে আমরা যেটা দেখবো, এরপরে এরপরে আমাদের বলছে মিলারের পরীক্ষায় যে যে জৈব যৌগগুলো উৎপন্ন হয়েছে তার তালিকা তৈরি করতে বলেছিল এই কোশ্চেনটায়, তাহলে তার তালিকাটা কিন্তু এখানে আছে, এটা তোমরা করে নেবে। অনেকগুলো আমরা জানি বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড মানে পুরো অ্যামাইনো অ্যাসিড দিয়ে এখানে উৎপত্তি লাভ করেছিল। নেক্সট তারপরে দেখো নাইট্রোজেন সার্কেলটা দিয়েছে, নাইট্রোজেন চক্রটা চারের দেখবে তোমাদের 4-5 দেওয়া আছে, নাইট্রোজেন চক্রটাকে খুব ভালোভাবে করা আছে, তোমরা এটা করে নিবে। এটা আমি আর বলছি না, তোমরা জানোই, ভিডিওটা বড় করে আমার লাভ নেই। নেক্সট দেখো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী সমস্যা দেখা যাবে। একটা হতে পারে উদ্ভিদের সংখ্যা হ্রাস, কেন তাদের মেয়ে নিয়ে তো নাইট্রোজেনই, তাহলে নাইট্রোজেন যদি না পায় তারা পুষ্টি পাবে না। নেক্সট আর কি হতে পারে, দেখো জমির প্রকৃতির পরিবর্তন, নাইট্রোজেন কমে গেলে স্বাভাবিক প্রকৃতির পরিবর্তন হবে, যেমন এই যৌগগুলো কী হবে, প্রকৃতির হ্রাস পেতে থাকবে আস্তে আস্তে। নেক্সট বায়ু দূষণ,
বায়ু দূষণের পরিমাণটা আরও বেড়ে যাবে। নেক্সট তোমার জলের অসুবিধা হবে আরেকটা বলতে পারি আমরা, ঠিক আছে। কারণ কি, কারণ সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে, যেমন সাধারণত শিশুদের দেহ কী হয়ে যাবে, মেনলি নীল হয়ে পড়বে, সাইনেপসিস যেটাকে বলি আমরা, বা নীলভেদি যেটাকে বলা হয়। ফুসফুসের রোগে বড়দের তুলনায় শিশুদের বেশি ভোগার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, আমরা যে জিনিসটা বলবো, একটা হচ্ছে কি শ্বাসতন্ত্রের অনুন্নত ব্যবস্থা শিশুদের থাকে, তার জন্য হতে পারে। দেখবে ডেসক্রিপশনগুলো লেখা আছে, তোমরা লিখে নিবে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া আরেকটা হতে পারে যে ইমিউনো সিস্টেম তাদের ক্ষেত্রে কি হয়, ইমিউনো সিস্টেম তাদের ক্ষেত্রে দুর্বল, কি হয়, দুর্বল। আর হয় কি একটা, যেটা বায়ু প্রবাহের সীমাবদ্ধতা, মানে একটা বড়রা যে পরিমাণে বায়ু প্রবেশ করাতে পারে, ছোটরা কিন্তু সেই পরিমাণে বায়ু প্রবেশ করাতে পারে না। আরও হতে পারে যেমন তোমার প্যাসিভ তোমার তোমার স্মোকিং, যেমন প্যাসিভ স্মোকিং বলতে যেমন বড়রা যখন কি করে বাড়ির ভিতরে বিভিন্ন কারণে দেখবে ধূমপান করে বা ধোঁয়া, এই কারণে কিন্তু শিশুদের কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে, এই জন্য ওটা ফুসফুসের উপর এফেক্ট বেশি ফেলে। বায়ু দূষণের প্রভাব হতে পারে আবার, এখন যা পরিমাণে বায়ু দূষণ হচ্ছে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতির জন্য। নেক্সট পরবর্তীকালে দেখবো আমরা হটস্পট নির্ধারণের শর্ত, একটা হতে পারে প্রচুর সংখ্যক জীববৈচিত্র্য থাকতে হবে। নেক্সট 150 প্রজাতির সংবহন কলাযুক্ত আঞ্চলিক সীমাবদ্ধ হতে হবে, 150 উদ্ভিদ প্রজাতি। এছাড়া কি অধিক সংখ্যক স্থানিক প্রজাতি। নেক্সট আটাকে বা এন্ডেমিক প্রজাতি যাকে বলা হয়, বা বাসিন্দাদের 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে গিয়ে থাকে সেরকম দেখতে হবে কিন্তু, মানে সেখানে থাকা 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে থাকে, তখনই কিন্তু এরা কার মধ্যে পড়ে, হটস্পটের মধ্যে পড়ে। নেক্সট তারপরে একটা করা আছে, দেখো তারপরে একটা করা আছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। এখানে যেটা বলা আছে দেখো পয়েন্টটা, যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব এখানে করা আছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব কি, কিছুই নেই। আজকে দেখো একটা কোনো বনভূমিতে, ধরো একটা বনভূমিতে একটা খাদ্য শৃঙ্খল আছে, সেই খাদ্য শৃঙ্খলে ধরো সাপোজ ঘাসকে কে খাচ্ছে, হরিণকে কে খাচ্ছে, বাঘ। এইভাবে কিন্তু দেখো একটা খাদ্য শৃঙ্খল ওখানে বজায় আছে, যার জন্য কিন্তু তার বাস্তুতন্ত্রটা কি পেয়েছে, তার ভারসাম্য রক্ষা পেয়েছে। ঘাসও বাড়ার আগে কার কাছে চলে যাচ্ছে, ঘাস বাড়ার আগে কার পেটে চলে যাচ্ছে, হরিণের পেটে। এবার হরিণের সংখ্যা বাড়ার আগে সেটা কার পেটে চলে যাচ্ছে, বাঘের পেটে। ফলে কি এটা খাদ্য শৃঙ্খল বজায় আছে ভালো করে। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলেছে আমাদের, দেখো বলছে রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টাগুলো আমাদের জানতে এসেছে, মানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে বাঁচাবার জন্য। অনেকগুলো এই জায়গায় কি করা হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভে তৈরি করা হয়েছে, যার জন্য কি হয়েছে রেড পান্ডাকে সহজে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারছি। এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট পরের পাঠটায় চলে যাও। দেখো বহিরাগত একটা উদ্ভিদ প্রজাতির নাম মনে রাখবে, ল্যান্টানা ক্যামেরা। আর একটা প্রাণী প্রজাতির নাম হচ্ছে তেলেপিয়া মুসাম্বিকা। কি বললাম, মুসাম্বিকা, মনে রাখবে তেলেপিয়া মুসাম্বিকা। দেখো পরেরটাই আমরা যদি দেখি কি বলেছে, আর নেই দেখো এটা 4-এর 6-এর অরের প্রশ্নটা ছিল। তাহলে এইরকম প্রত্যেকটা মডেলের সলিউশন ফুল আমরা নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থেকো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করো।